গত 2-1 দিনের পত্রপত্রিকা ঘাটলে দেখবেন 1 মণ ধানের দাম সমান হচ্ছে একজন শ্রমিকের মূল্য। মানে এই মুহূর্তে যারা প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছে কিংবা যারা কৃষি নিয়ে চিন্তা করে হয় তারা আসলে কী ধরনের সমস্যা ফেস করছে? ভূপৃষ্ঠের উপরে 1 সেন্টিমিটার মাটি তৈরি হইতে সময় লাগে প্রায় অলমোস্ট 10 বছরেরও বেশি। একটা অর্গানিক বা ফার্টাইল ল্যান্ডের মানে 2টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প। একটা কেঁচো প্রতিদিন 6 বার হোল করে, মানে প্রায় 15-20 ফিট নিচের দিকে নামে আবার উপরে চলে আসে এবং বিষটা ত্যাগ করে আবার মাটি খেতে খেতে নিচে চলে যায়। বৃষ্টির সময়কার পানিটাকে সে ভূপৃষ্ঠের ভিতরে প্রবেশ করায়। গর্তগুলো দিয়ে কিন্তু অক্সিজেন এবং জলীয় বাষ্প দুটোই কিন্তু প্রবেশ করে। আচ্ছা ভাই, আপনি যদি মানে চান কোনো আমি পোকা ধরবে না, আম পচবে না, দেখতে টকটকে, ভাই এটা কেমিক্যালস আমি কিভাবে করবো? এটা তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না। চকচকা জিনিস, চকচকা লাউ, চকচকা বেগুন, চকচকা আম, হ্যাঁ, এগুলো তো চকচকা এমনি হয় না। ক্যান্সারের যে রোগী তার 64 জন হচ্ছে কৃষক। গুড ব্যাকটেরিয়াগুলো যখন ধ্বংস হয় তখন ধীরে ধীরে কিন্তু ইমিউন সিস্টেমটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। খাদ্যপাপ বলে একটা শব্দ আছে, অর্থাৎ আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে খাদ্যটা খান আপনি উৎপাদন করবেন। কয়টা মানুষ তার খাদ্য সে উৎপাদন করতেছে? 30 সালের পর থেকেই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হবে, তারপর থেকে যে খাদ্য সংকট শুরু হবে, সেই খাদ্য সংকটের মানে প্রভাবে মানুষ মানে অনাহারে থাকতে হবে। ভিলেন ইজ হিডেন। ভিলেন শুধু ওই একটা না, আরো অনেক আছে। গাজী মোর্শেদুল আরিফিন পেশায় একজন টেলিকম ইঞ্জিনিয়ার। মাটি এবং প্রকৃতির টানে তিনি এখন কাজ করছেন নিরাপদ খাদ্য নিয়ে। কৃষক, ভোক্তা এবং পরিবেশ বান্ধব নিরাপদ কৃষি আন্দোলন শুরু করেছেন প্রায় 8 বছর আগে। কাজ করে যাচ্ছেন সারা দেশের নিরাপদ কৃষি উদ্যোক্তাদের সাথে নিয়ে। খাস ফুড প্রেজেন্টস আগামী পডকাস্টে আমাদের আজকের অতিথি জনাব গাজী মোর্শেদুল আরিফিন। কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিকাজ ছেড়ে যখন কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখন ভিন্ন পেশায় কিছু মানুষ মাটির টানে তাদের ঝলমলে ক্যারিয়ার ছেড়ে ফিরে আসছে কৃষিতে। ঠিক তাদেরই মধ্যে একজন আজকে আমাদের পডকাস্টের গেস্ট, যিনি কিনা তার ঝলমলে ইঞ্জিনিয়ারিং লাইফ ছেড়ে কৃষিতে ফিরে এসেছেন, কাজ করছেন কৃষকদের সাথে। চলুন তার সাথে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফিন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনাদেরকে আমাদের আজকে পডকাস্টে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমিও আনন্দিত আমার এই সুযোগটা পেয়ে আপনাদের সাথে কথা বলার। আলোচনার শুরুতে হয় প্রথমে যে কোশ্চেনটা আসলে আপনাকে করতে চাই, আপনাদের টেলিকমিউনিকেশনে ছিলেন, প্রায় দীর্ঘ 1 যুগ ধরে কাজ করেছেন। টেলিকমিউনিকেশনের সেক্টর থেকে কৃষিতে আসার পেছনে আপনার এই জার্নিটা কিসের, আসলে কেন আসলেন এই পথে? মূলত আমার জন্ম গ্রামেই, বেড়ে ওঠাও গ্রামে, পরবর্তীতে লেখাপড়া শহরে, তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি ঢাকাতে, তারপরে চাকরি। তো সর্বশেষ আমি চাকরি থেকে ফিরলাম, তখন আমি টেলিকমিউনিকেশনে ছিলাম এবং একটা শুরুটা ছিল হচ্ছে আমি তখন কুমিল্লাতে ছিলাম। গল্পটা খুব বেশি লুক্রেটিভ না, তারপরেও বলি। মানে আমার কুমিল্লাতে যখন আমি চাকরি করতাম এয়ারটেলের অপারেশনে রিক্সন বাংলাদেশের হয়ে, তো তখন আমার বড় মেয়েটা প্রায় 6 মাস পর পরে সে অসুস্থ থাকতো আর কি। তো আমার ওয়াইফকে এটা নিয়ে প্রশ্ন করতে করতে পরে সে বললো যে এখানে যে শাকসবজিগুলো আমরা কিনি বা খাই সেগুলোতে আসলে অনেক ধরনের আমারই পছন্দ হচ্ছে না, বিভিন্ন রকমের ধুইতে গেলে অনেক রকমের রং বের হয়, পাশাপাশি সিদ্ধ করতে গেলে সিদ্ধ হয় না ঠিকভাবে। তো পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করার পরে আমি কুমিল্লা থেকেই যখন বৃহস্পতিবারে আসতাম, পরে আবার শনিবার রাতে যেতাম। তো ওই সময় কুমিল্লা থেকে আমি ওই বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ওই গ্রামের যারা শাকসবজি করে ওদেরকে কন্ট্যাক্ট করতাম। ওরা আমাকে গ্রামের একদম পিওর শাকসবজি, মানে মাছ, এগুলো সব দিয়ে যেত। তো আমি ওখান থেকে সবকিছু নেওয়া শুরু করলাম এবং এটা আসলে যেটা হয় আমার ইমপ্রুভমেন্ট দেখলাম। তো তখন থেকে আমি চিন্তা করলাম যে সব কিছুই আমাদের, যেমন চালটা, ভাতটা হচ্ছে একটা বড় খাবার, আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে দেখা যায় 3 ভাগের 2 ভাগই ভাত থেকে আসলে। সেই চালটাও আমি এভাবে খুঁজতে লাগলাম।
আমাদের তো গৃহিণীরা মোটা চাল খেতে চায় না, এটা তো আপনিও জানেন। তো এই মিনিকেট বা এই ধরনের চাল যে বাট ন্যাচারাল কোথায় পাওয়া যায় এটা খুঁজতে খুঁজতে এরকম দিনাজপুরে ঘুরলাম, ওখান থেকে একজনের কাছ থেকে কড়াই নিয়ে আসলাম। তো এভাবে শুরু করতে করতে আমার দেখা দেখি আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওনাদেরকেও এটা দেয়া শুরু করলাম। তো একটা সময় এইটা নিয়ে যখন একটু পড়াশোনা শুরু করলাম, ঘাটাঘাটি শুরু করলাম যে মানে এই অর্গানিক কি, মানে ন্যাচারাল কি, তো তখন ন্যাচারাল বুঝতাম না, তখন অর্গানিক বুঝতাম। সাধারণত সব ইন জেনারেল মানুষ যেটা সেটাই বুঝতে পারি। অর্গানিক জিনিসটা আসলে অনেক বড় একটা কনসেপ্ট, তো সেটা না, যাই হোক এভাবেই আর কি যাত্রাটা শুরু। তো এভাবে একটা সময় টেলিকমিউনিকেশনের একটা সময় একটু ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছিল, তো আমিও তখন চিন্তা করছিলাম যে একটা সেক্টর সুইচ করার জন্য। এই বিষয়টা নিয়ে একবার ইন্ডিয়াতে গেলাম প্রশিক্ষণের জন্য আর আরও শেখার জন্য ওই বিষয়টা। তো রহমত শহীদুল ইসলাম সাহেব একজন আছেন, ওনার হাত ধরে আমাদের কলিগ ছিল মাফিউল ইসলাম, আমরা সবাই প্রশিক্ষণ নিলাম এবং ধীরে ধীরে এই কৃষি সেক্টরটা তখন আমরা দেখলাম এবং তখন আমাদের বুঝতে শুরু করলাম যে আমাদের কৃষি সেক্টরটাতে আসলে কী ধরনের মানে অব্যবস্থাপনার মধ্যে আছে বা আমরা কী ধরনের অব্যবস্থাপনার মধ্য থেকে তৈরি হওয়া খাদ্যটা আমরা খাচ্ছি। তো এটা নিয়ে কাজ করতে 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 আসলে মানে চলে আসা এখানে, এটা একদিনে আসা না, ধীরে ধীরে মানে মানে আঠার মতো মানে লেগে গেছি বলতে পারেন আসলে, সত্যি কথা আর কি। মানে বাচ্চাদের সুস্থতার জন্য বেসিক্যালি আপনি কৃষিতে আসেন, ওখান থেকেই শুরুটা সেখান থেকে পারিবারিক সুস্থতার জন্য। আপনি তো বেসিক্যালি কাজ করেছেন উত্তরবঙ্গে বেল্টের কি বরেন্দ্র যে ভূমিটা, সেটাতে আপনাদের কাজ করা অনেক বেশি ছিল। সেই বেল্টের পানির এখন যে লেভেলটা আর কি ভাই, পানিটা এখন অনেক নিচে। কৃষি জমিতে আমাদের যে পরিমাণে চাষবাসের জন্য যে পরিমাণ পানি দরকার, সেচের পানি, সেটা নিয়ে কৃষক যে চ্যালেঞ্জগুলো ফেস করছে ভাই, সেটা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পরে আমরা চাঁপাইনবাবগঞ্জে আমরা 22 বিঘা জমি নিয়ে আমরা কাজ শুরু করি। সেখানে হাতে কলমে দীর্ঘদিন মাঠে কাজ করার সুযোগ হয়েছে এবং অত্র অঞ্চলের যারা মানে আম চাষি আছে তারাও আমাদেরকে এই প্রশিক্ষণের জন্য আমাদেরকে ওখানে নিয়ে যায় এবং সেখানে আমরা তাদের সাথে মানে প্রান্তিক কৃষকদের সাথে কথা বলি। তো যেটা আমরা দেখি যে ওখানে 24 আওয়ার্স তাদের হচ্ছে সেচের ব্যবস্থাপনা ডিপ টিউবওয়েলের উপরে নির্ভরশীল। আমি তো দক্ষিণবঙ্গের ছেলে, তো ওখানের ইরিগেশনটা ম্যাক্সিমামটাই হয় হলো নদীর সারফেস ওয়াটার দিয়ে হয়ে যায় আসলে, জি ওয়াটার প্রয়োজন। বাট উত্তরবঙ্গে এখন যেটা দেখা যাচ্ছে ধীরে ধীরে শীতের মৌসুমে অনেক ডিপ টিউবওয়েলও কাজ করে, অর্থাৎ পানির স্তরটা নামতে নামতে অনেক নিচে নেমে যাচ্ছে এবং প্রতি বছরই এটা মানে নিচে নামতেছে। এখন এটা আসলে মানে এটার পিছনে অনেক গল্প আছে। যদি সংক্ষেপে বলি, আমাদের যে কৃষির যে ব্যবস্থাপনা এখন আর কি, হ্যাঁ, এই কৃষি ব্যবস্থাপনায় আমাদের একটা সময় আমাদের কিন্তু যথেষ্ট বর্ষা হয় আমাদের দেশে, অন্যান্য দেশের তুলনায় আমাদের বেশ ভালো বৃষ্টি হয়। তো বৃষ্টির পানিটা তো আমাদের সারফেস থেকে আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ারে চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের যে ট্রেডিশনাল কৃষি যেটা আমরা এখন করছি বা যেটা 80 দশক থেকে শুরু হয়েছে, এখানে যে কৃষিটা, এই কৃষিটাতে আপনার মাটির একটা স্তর মানে হার্ডই হয়ে যাচ্ছে, টপ সয়েলটা। এইটাতে মানে বৃষ্টি পড়লে পরে যে মাটির পানিটা যে জমির ভিতর দিয়ে ভূগর্ভস্থে চলে যাবে, এটা সম্ভব হচ্ছে না। যে কারণে আপনি দেখবেন যে এই পানিটা, আপনি যদি কখনো কোনো পুকুরের পাশে দাঁড়ায় থাকেন বর্ষার সময়, দেখবেন যে পানিটা আসতেছে সেটা স্বচ্ছ নয়, প্রচুর পরিমাণে ঘোলাটে। আবার যদি নদীর পাশে দেখেন ওইটাও দেখবেন, কারণ হচ্ছে কি পানিটা আসলে চলে যাচ্ছে না, এটা আসলে মানে ম্যাক্সিমামটাই মানে পানিটা মানে ড্রেনেজ হয়ে চলে যাচ্ছে। তো এটা আমি যেটা দেখলাম একবার মানে এফএওর একটা ওয়েবসাইটে ওরা একটা গবেষণা পাবলিশ করছিল যে 1 সেন্টিমিটার মাটি মানে ভূপৃষ্ঠের উপরে 1 সেন্টিমিটার মাটি তৈরি হইতে সময় লাগে প্রায় অলমোস্ট 10 বছরেরও বেশি, 1 যুগেরও বেশি সময় লাগে। তাহলে এই যে মাটি এটা মানে ধুয়ে নিয়ে চলে গেল, এতে তো আসলে আলটিমেটলি মানে কৃষির জমির ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার উর্বরতা নষ্ট হচ্ছে। আর এই যে মূলত প্রশ্নটা ছিল পানির স্তর,
পানির স্তরটা যে যাবে এটা তো যেতে পারছে। হ্যাঁ, তো এটা করে কি হচ্ছে দেখেন, আপনি এই পানিটা আপনার খাল বিল প্লাবিত হয়ে যাচ্ছে, ওই মাটিগুলো গিয়ে নদী নালা নাব্যতা নষ্ট হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে দেখবেন যে আমাদের গ্রামগঞ্জে এক সময় মানে প্লাবিত হতো না, শহরে প্লাবিত হয়, কিন্তু গ্রামগঞ্জে এখন দেখবেন যে একটু বৃষ্টি হলেই প্লাবিত পানি জমে হয়ে যাচ্ছে। কারণ ওই পানিটা যে যাবে গিয়ে যে নদী ভূগর্ভস্থ প্রবেশ করাটা এটা তো হচ্ছে না আর কি। হচ্ছে না। তো এটা আসলে আমাদের উন্নয়নের জন্য আমাদের স্টেক হোল্ডার সরকারের পক্ষ থেকে একটা স্টেপ নিতে হবে, কৃষকদেরকেও এখানে ফিরে আসতে হবে। প্রাকৃতিক কৃষিটা এমন একটা কৃষি যে কৃষির মাধ্যমে আপনার হচ্ছে কেঁচো আনয়ন হয়। হ্যাঁ, আর কেঁচোর কাজ হচ্ছে কি যে একটা কেঁচো প্রতিদিন 6 বার হোল করে, মানে মাটি খেতে খেতে প্রায় 15-20 ফিট নিচের দিকে নামে, আবার উপরে চলে আসে এবং বিষটা ত্যাগ করে আবার মাটি খেতে খেতে নিচে চলে যায়। এই জন্যই কিন্তু কেঁচোকে বলা হয় প্রকৃতির লাঙ্গল। এই যে হোলগুলো তৈরি হলো, এই হোলগুলো কিন্তু ওই বৃষ্টির সময়কার পানিটাকে ভূপৃষ্ঠের ভিতরে প্রবেশ করায়। আর খুব মজার একটা ব্যাপার হলো এই হোলগুলো কিন্তু বন্ধ হয় না। আমরা যে গ্রামগঞ্জে যখন ডিপ টিউবওয়েল বোরিং করি, মানে লোহার পাইপ দিয়ে 900-1000 ফিট নিচে যাই, আবার পাইপটাকে তুলে ফেলি, তখন কিন্তু প্লাস্টিকের পাইপ আমরা প্রবেশ করাই, তখন কিন্তু ওখানে কিন্তু একটা গোবরের পানি ব্যবহার করি যাতে করে মাটিটা আঁশ হয়ে থাকে। লোহার পাইপটা উঠালে যেন ওটা ওই 900 ফিট যেন বন্ধ না হয়ে যায়, তারপরে প্লাস্টিক পাইপটা যেন খুব সহজে ঢুকে যায়। এটা কিন্তু বিরাট একটা সায়েন্স। কিন্তু এই সায়েন্স কিন্তু ওই আপনি দেখবেন কেঁচোর গায়ে এক ধরনের বিজলা পদার্থ থাকে, ওটা কিন্তু ওই মাটির সাথে ও যখন উপরে ওঠে বা নামে তখন ও মাটিটা কিন্তু ওরকম করে, যে কারণে ওর মাটির গর্তটা কখনোই নষ্ট হয় না। এবং এখান থেকেই কিন্তু শুধুমাত্র পানি যায় ব্যাপারটা কিন্তু তা না, একটা অর্গানিক বা ফার্টাইল ল্যান্ডের মানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প। এই গর্তগুলো দিয়ে কিন্তু অক্সিজেন এবং জলীয় বাষ্প দুটোই কিন্তু প্রবেশ করে। এইটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তো প্রাকৃতিক কৃষি একটা সমাধান এই সমস্যা থেকে, মানে এই যে জলাবদ্ধতা বলেন বা ভূগর্ভস্থ পানির স্তরটাকে বাড়ায় নেওয়া আসা, মানে পুরো ব্যাপারটাই না একটা মানে একটা সিম্বায়োসিস। হ্যাঁ, এই পুরো ব্যাপারটা তৈরি করার জন্য আমাদের এই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যেমন সতর্ক হতে হবে, কৃষকদেরকেও সচেতন হইতে হবে, তাহলে ইনশাল্লাহ এটাই সমস্যার সমাধান। কোশ্চেন একটু সাইলেন্ট টাইপের হয়ে গেছে আর কি। প্রথমে যে কোশ্চেন আমার করার ইচ্ছে ছিল সেটা হলো, আপনি তো কৃষকদের সাথে অনেক সময় কাটান ভাই, মাঠে থাকেন, কৃষক কর্মী বলতে পারেন আপনি নিজেকে আর কি, মাঠ কর্মী হিসেবে। তো কৃষকদের সাথে যান, তাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথাগুলো শুনেন ভাই। মানে এই মুহূর্তে যারা প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছে কিংবা যারা কৃষি নিয়ে চিন্তা করে ভাই, তারা আসলে কী ধরনের সমস্যা ফেস করছে? দেখেন, সমস্যা তো হচ্ছে মানে সমস্যার তো অন্ত নাই। ধরেন আমি একবার নরসিংদীতে গেলাম, একজন কৃষক, উনি আমাদের খুব কাছের মানুষ। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ির চারপাশে দেখতেছি যে ছোট ছোট মানে বাগান, অল্প কিছু বেগুন, অল্প কিছু বিভিন্ন তরিতরকারি, আপনার মানে জমিতে তো অনেক আছে, তো এইটা কেন? তো উনি তখন বলতেছে যে এগুলো আমরা নিজেরা খাই আর কি। তাই আমি বললাম যে তাহলে নিজেরা খান কেন? বলছে এগুলোতে আমরা বিষ দেওয়া লাগে না। তার মানে ওগুলোতে বিষ দেন? বলছে হ্যাঁ, এগুলো তো বিষ না দিলে তো আমরা বিক্রি করতে পারি না। দেখেন, কৃষকের মানে স্বীকারোক্তিটা কিন্তু খুব সরল, একদম স্ট্রেট, খুব সরল। আপনি কৃষকদেরকে অনেকভাবে দোষারোপ করতে পারবেন। হ্যাঁ, আমরা অনেক কৃষকদের সাথে কাজ করি, প্রশিক্ষণে সহায়তা দেই, ওনাদের সমস্যাগুলো শুনি, ওনাদের পণ্যের বাজারজাতের প্রবলেমগুলো শুনি। ধরেন এখন গত 2-1 দিনে পত্রপত্রিকা ঘাটলে দেখবেন 1 মণ ধানের দাম সমান হচ্ছে একজন শ্রমিকের মূল্য। তাহলে ওই কৃষক সে যে সার প্রয়োগ করলো, কীটনাশক প্রয়োগ করলো, সেচ দিল, সে যে নিজের শ্রমটা দিল, এটার তাহলে কোনো মূল্য তো থাকলো না, বরং সে আরো দিনে দিনে ঋণী হয়ে যাচ্ছে। তো আবার ফিরে আসি সেই আমার চাচার কথায়। চাচার বক্তব্যটা হচ্ছে এরকম যে তোমরা তো আমার এই বেগুন কিনবা না, আমার এই রেখা তোমরা তো কিনবা না, কারণ আমার এইগুলো দেখো আঁকা বাঁকা চিকন, তোমরা তো এগুলো নিবা না, এগুলো নিয়ে বাজারে পাইকারি দিতে গেলে তারা আমাকে 10 টাকা কেজিও দিবে না, যেখানে আমার ওইগুলো 40 টাকা 50 টাকা পাইকারি নিয়ে যায়। তাহলে এখানে দেখেন কৃষকের সমস্যা
আমার পণ্য পণ্যে বিষ, এটা সেটা, কিন্তু আমরা আমাদের দিকটা একটু ভাবি। এই কৃষক সে যে নিজের জন্য খাবার উৎপাদন করলো, মানে বাইরের দিকে দেখলে মনে হয় যে সে তার স্বাস্থ্যের চিন্তা করছে, সে নিজেটা হ্যাঁ, চিন্তা, কিন্তু সে কিন্তু মানে শুধুমাত্র নিজেরটা চিন্তা করছে তা না। সে কিন্তু এই পথে কিন্তু প্রথম নামে নাই, সে কিন্তু প্রথমে কমার্শিয়ালি এভাবেই করছিল, সে কিন্তু বিক্রি করতে পারে নাই। আমি ধরেন আরেকজন কৃষকের কথা বলি। আমি সাভার এলাকাতে, মানিকগঞ্জের কাছাকাছি একটা গ্রামে, তো সেখানে একজন কৃষককে উদ্বুদ্ধ করলাম যে এই প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করার জন্য। তো সে এমনিতে মেহগুনি গাছের ফল টল পচিয়ে কীটনাশক বানিয়ে কাজ করতো, সেটাই জানতাম। তো উনি একটা সময় বললো, দেখেন ভাই, উনি সনাতন ধর্মীর একজন মানুষ, বলছে যে দেখো কাকা, এখানে আমি আমার মানে এক টুকরি ফুলকপি বাজারে নিয়ে গেলাম, সেই ফুলকপিটা 100 পিস আমি বিক্রি করলাম 1500 টাকা, মানে 15 টাকা পিস। আমার পাশের এক ভাই, সে বিক্রি করতেছে 30 টাকা পিস, অর্থাৎ 3000 3500 টাকায় দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। কারণ তার চারা আমার চারা একই সময় রোপণ করা, পরিচর্যার খরচও কম না। তারটা হলো দেখতে খুব সুন্দর, বেশ হৃষ্টপুষ্ট, যে কারণে তারটা দ্রুত বিক্রি হয়ে যায়, আর দামও পায় আমার চেয়ে দ্বিগুণ। তো প্রশ্ন হচ্ছে এখানে, দেখেন, আপনাকেই প্রশ্ন করি যে আপনি যদি দেখে শুনে ওই মানে ডিসকালার বা মানে অত রংচংযুক্ত আপনি যদি চিনতেন, বা ভোক্তা যদি চিনতো যে কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে ওই কৃষক সে কিন্তু তার ওই কার্যক্রমটা অব্যাহত রাখতো, হ্যাঁ, রাখতো, এবং সে কিন্তু এই কার্যক্রমটা চালিয়ে যেত, এবং ভোক্তা একটা ভালো জিনিস পেত। কিন্তু ভোক্তাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় চলে গেছে সেটা তো আপনি বুঝতেই পারছেন, যে চকচকা জিনিস, চকচকা লাউ, চকচকা বেগুন, চকচকা আম, হ্যাঁ, এগুলো তো চকচকা এমনি হয় না। প্রকৃতির জিনিস প্রকৃতিভাবেই হবে। আপনার একটা পোকা পড়বে, একটা কলা একটা মানে কলার একটা ছড়া, তার উপর একটা পোকা গিয়ে পড়লো, ওখানে একটু দাগ হইলো, কলাটা যখন পাকলো তখন একটা দাগ দেখলেন। এখন আপনি এই কলা যখন বাজারে বিক্রি হবে, সেটা তো অর্ধেক দামও বিক্রি হবে না। তো তখন যখন চাষি এরকম প্রথম বছর সে লস করবে, দ্বিতীয় বছর লস করবে, তখন তৃতীয় বছর দেখবে যে সবাই কি করতেছে, কিভাবে লাভবান হচ্ছে, তখন সেও ওই কলার উপরে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে স্প্রে করবে। আবার কলা এই যে পাইকারি মার্কেটে এনে কেটে আবার সে চুবাবে। ভাই, এইটা তো আপনার মানে থিঙ্কিং এর বিষয়, যে একটা কলা মানে টপ টু বটন কিভাবে পাকা হয়, কেমনে সম্ভব? এটা কি মেশিন দিয়া হইছে? এখানে আমার একটা ভালো বলতে আসলে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। আমি কিছু কাজ করতে গেছিলাম, কাস্টমার চাই অর্গানিক আম, নিরাপদ আম চাই। সে আমের কালার দেখতে খুব ভালো চাবে, আমে কোনো পোকা থাকতে পারবে না, কোনো আম পচতে পারবে না। আচ্ছা ভাই, আপনি যদি মানে চান কোনো আমি পোকা ধরবে না, আম পচবে না, দেখতে টকটকে, ভাই এটা কেমিক্যালস আমি কিভাবে করবো? এটা তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না। এই জিনিসটা কাস্টমারকে বোঝানো মুশকিল। আমি অডিয়েন্সে জাস্ট একটু বলতে চাই, ভাই এটা কি আমাদের সাথে আমরা দ্বিচারিতা করছি না? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড না? আমি চাচ্ছি নিরাপদ, কিন্তু মানে আমার অ্যাকশনটা কি আসে? আমি চাই চকচকে জিনিস, পোকা থাকবে না, নষ্ট থাকবে না, দেখতে অনেক সুন্দর হবে। এটা কি ন্যাচারাল হলো? ভাই আমাদের চাওয়াটা আসলে আমাদের বুঝতে হবে আমরা কোনটা যাচ্ছি। আমরা কি নিরাপদ খাবার চাচ্ছি, নাকি চকচকে দেখতে সুন্দর এগুলো চাচ্ছি? এই দ্বিচারিতা আসলে যদি আমরা আমাদের সাথে বন্ধ করতে পারি, তাহলে কৃষকরা আমরা অনেকভাবে সাহায্য করতে পারবো। তো এখানে যে বিষয়টা ছিলাম কৃষকের মানে সমস্যাগুলো নিয়ে, সেখানে এখন যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, যে যদি আমি একদম শহরের মানুষের স্ট্যাটিস্টিক্সগুলো বলি, সেটা হলো কৃষকরা কিন্তু ধীরে ধীরে নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হলো কি, দেখেন, আপনি যদি ধরেন এখন বাংলাদেশে যে ক্যান্সার হাসপাতাল, হ্যাঁ, এটা একটা রিপোর্ট আমরা দেখলাম, যে যেখানে শতকরা ক্যান্সারের যে রোগী, তার শতকরা 64 জন হচ্ছে কৃষক। আচ্ছা, ওনাদেরই রিপোর্ট যে প্রতিদিন ক্যান্সারে 550 জন মানুষ প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে, দেখেন আক্রান্ত হচ্ছে, কথাটা ঠিক এরকম না, মানে আক্রান্ত হয়ে চিকিৎসা শরণাপন্ন হচ্ছে। চিকিৎসা শরণাপন্ন হওয়া আর আক্রান্ত হওয়া কিন্তু এক জিনিস না। অনেক মানুষ আছে যে তারা নেটওয়ার্কের বাইরেই থেকে যাচ্ছে। এইখানে
550 মানুষ প্রতিদিন রিপোর্টেড হচ্ছে এবং প্রতিদিন এক্সপায়ার হচ্ছে 350 বেশি। তাহলে একটু হিসাব করেন যে এর মধ্যে 64 জন যদি হয় কৃষক পার্সন, মানে তারা কোনো না কোনো ভাবে কৃষিকাজের সাথে জন কৃষক প্রতিদিন মারা যাচ্ছে, তাহলে আপনি অলমোস্ট পার ডে। আচ্ছা, নাম্বারটা ধরেন ঠিক আছে, অলমোস্ট 150 থেকে 200 জন কৃষক শুধু ক্যান্সারে মারা যাচ্ছে। এইখানে একটা আপনাকে আরেকটা স্ট্যাটিস্টিক্স দিই। ক্যান্সার হচ্ছে দুরারোগ্য ব্যাধি এবং নন কগনিজিবল ডিজিজের একটা, মানে অসংক্রামক রোগ। অসংক্রামক রোগ কিন্তু বাংলাদেশে শুধু ক্যান্সার না, কিডনি ফেলিওর, শ্বাসকষ্ট, লিভার সিরোসিস, ডায়াবেটিক, এই ধরনের হার্টের সমস্যা, হৃদরোগ যেটা আর কি। তো এরকম অনেকগুলো ডিজিজের একটা হচ্ছে ক্যান্সার, যেটা রিপোর্টটা শুধু বললাম। তার মানে বাকিগুলোতেও তো কৃষক সংক্রমণ হচ্ছে বা দারিদ্র হচ্ছে। এখানে সবচেয়ে মিজারেবল যে বিষয়টা হচ্ছে, দেখেন, একজন কৃষকের যদি বা কৃষি শ্রমিকের যদি একদিন সে কাজ করতে না পারে, তাহলে কিন্তু তার ঘরের চুলা জ্বলে না। এটি বাস্তবতা। আপনি আমি যে খাদ্যটা প্রতিদিন খাচ্ছি, খেয়ে স্বস্তির ঢেকুর তুলে একটা কফি বা চা খাচ্ছি, সেই খাদ্যটা যেই কৃষক উৎপাদন করছে, সেই কৃষকের ছোট্ট একটা গল্প বললাম। আমাদেরই এক কৃষি উদ্যোক্তা শারাফাত ভাই, তারই এক শ্রমিক, সে এই সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সিরাজগঞ্জে বাড়ি, উল্লাপাড়ায়। তো সে এখন মানুষের কাছে মানে সাহায্য প্রার্থী আর কি। তো আমরা তার জন্য কিছু কাজ করছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে তাকে কিন্তু সে বারবার বলেছে, আমার দেখা, যে তুমি এই স্প্রেগুলো করার সময় মুখে মাস্ক ব্যবহার করো, খালি পায়ে করো না। দেখেন, এইগুলো কিন্তু ধরেন এই যে শ্রমিক যারা, তারাও তো আমাদের সোসাইটির একটা অংশ। এই কৃষি শ্রমিকরা যখন কাজ করে খালি পায়ে, মানে পায়ে কিছু থাকে না, খালি হাতে, গ্লোভস থাকে না, মুখে কিছু থাকে না, খালি গায়ে থাকে, আবার তারা ওইখান থেকে উঠে খাচ্ছে বা মানে তামাক খাইতেছে, বিড়ি সিগারেট খাইতেছে। এখন তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপটা কে করবে? এটা কিন্তু দায়িত্ব কিন্তু ওই ঔষধ কোম্পানিরও কিন্তু একটা দায়িত্ব আছে। তাদের যখন এটা বিক্রি করবে তখন তাদেরকে এইভাবে বুঝাই দিতে হবে এবং এগুলো সরবরাহ করতে হবে। ওই শ্রমিক তো ভাই জানেই না এটা বিষ, এটা মনে করে ভিটামিন, ঔষধ বালাইনাশক, এটা যে বিষ ওটা তো সে জানেই না। তো এটা হলো কৃষকদের একটা মানে একটা দিক বললাম, একটা মানে অন্ধকারের দিক বলেন, ভালোর দিক। আমরা শহরে আলোক সজ্জায় সজ্জিত আমরা, কিন্তু এর পিছনের গল্পটা, বিহাইন্ড দ্য স্টোরি, যারা আমাদের আমরা যদি বলি খাদ্য যোদ্ধা, ধরেন কথাগুলো না অনেকের ভালো লাগবে না, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো এরকম, যখন আমি কৃষির জমিতে বসে আছি, তখন বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আকাশ মেঘ হয়ে গেল এবং সাথে সাথে বজ্রপাত শুরু হইল। তো ওই সব কৃষি জমির আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করা নাই, সবাই গিয়ে যে আশ্রয় নেয় ব্যাপারটা তা না। অনেক কৃষক কিন্তু প্রতি বছর মারা যাচ্ছে এই বজ্রপাতে। কিশোরগঞ্জের রিসেন্টলি খবর আমি দেখেছিলাম, অনেক প্রতি বছর মানে হাজারের উপরে কৃষক বজ্রপাতে মারা যাচ্ছে। হ্যাঁ, মাঠে থাকা অবস্থায়। মাঠে কি তারা মানে নাটক সিনেমা দেখতে যায়? মাঠে কিন্তু তারা কৃষি কাজ করতে যায়, আমরা যে খাদ্য তৈরি করতে যাই। তাহলে আলটিমেটলি তারা কিন্তু খাদ্য যোদ্ধা, মানে তারা কিন্তু সর্বক্ষণিক একটা যুদ্ধের মধ্যে থেকে তারা তাদের আসে। আমরা যখন সকাল 9টায় ঘুম থেকে উঠি, 8টায় ঘুম থেকে উঠে কিন্তু ভোরবেলা উঠে তারা সূর্য তার মাঠে চলে গেছে। শীত, বৃষ্টি, বর্ষা, ঝড় এগুলো তাদের মাথায় আসে না। হ্যাঁ, এই কৃষকের এই দিকগুলো হচ্ছে আসলে এর মধ্যে থেকেও যে ধরেন আবার মানে এর অন্য দিকও আছে। তো ওভারঅল ম্যাক্সিমাম দিকটা হচ্ছে এরকম। তো সংক্ষেপে বলতে গেলে আমাদের করণীয় কি ভাই? না, আমাদের করণীয় বলতে ধরেন এখন আমি যখন ভারতে প্রশিক্ষণে গেছি, আমি সেখানে কৃষকদেরকে যেভাবে দেখেছি, কৃষকরা বেশ রেসপেক্টেবল একটা জায়গায় থাকে। তারা বেশ, তাদেরকে আমরা যতগুলো সেমিনারে গেছি, সেখানে স্থানীয় যে প্রতিনিধি সবাই খুব সম্মানের দৃষ্টিতে দেখে। অর্থাৎ ওভারঅল কৃষকদের ওখানে একটা রেসপেক্ট আছে। আমাদের মানে শহরে মানুষদের মধ্যে যে একটা মানে টেন্ডেন্সি, কৃষি মানে চাষাভুষা,
ভাই আপনি আজকে একটা কথা বলি, সেটা হলো যে এখন যেভাবে আমরা পরিবেশ দূষণ করছি, একটা সময় আমাদের অনেক গবেষকরা বলছে 50 সাল বা 30 সালের পর থেকেই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হবে, তারপর থেকে যে খাদ্য সংকট শুরু হবে, সেই খাদ্য সংকটের মানে প্রভাবে মানুষ মানে অনাহারে থাকতে হবে। এই যে 3 বেলা আমরা খেয়ে থাকছি বা 6 বেলা খাচ্ছি, এটা অনেক সময় অনেক সম্ভব হবে না। কারণ আপনি দেখেন যে খাদ্য আপনি যে ইম্পোর্ট করে খাবেন, হ্যাঁ, তাও অনেক সময় সম্ভব হবে না। কারণ প্রাকৃতিক দুর্যোগ যখন আসবে তখন সব জায়গাতেই আসবে, সব দেশেই সব আসবে। জায়গাতেই আসবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে যে সমস্ত মানুষগুলো আপনার খাদ্য যোগান দিচ্ছে, এই মানুষগুলোর জন্য কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো দায়িত্ব রয়েছে। সরকার কিন্তু অনেক কাজ করছে, অনেক প্রশিক্ষণ দিচ্ছে, অনেকভাবে আগায় আসছে, কিন্তু বেসরকারিভাবেও অনেককে আগায় আসতে হবে। ভোক্তা হিসেবেও আমাদেরকে আগায় আসতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। চকচকে এই দেখতে সুন্দর, এরকম সুন্দর এত কিছুর পিছনে তো কৃষকের অনেক খরচ করতে হয়। একটা আম চাষি আপনি খোঁজ নিয়ে দেখেন 25 থেকে 30টা স্প্রে করতে হয়। আপনি যদি এটা এনশিওর করেন যে তাকে এতগুলো স্প্রে করতে হবে না, মোটামুটি দেখতে যদি আমটা একটু উপরে কালো হয় তাও সে কিনবে কৃষক, তাহলে তাকে এতগুলো টাকা খরচ করতে হবে না, তখন তার পোষাবে, সে তখন লাভ করতে পারবে। হ্যাঁ, তার এত মানে এত শ্রম দিতে হবে না। হ্যাঁ, পাশাপাশি এখানে যে সমস্ত রাসায়নিক কৃষির ফলে কৃষকরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই রাসায়নিক সার এবং রাসায়নিক যে পেস্টিসাইড, এইগুলোর ব্যবহারের পরিবর্তে অনেক পদ্ধতি আছে, প্রাকৃতিক কৃষির অনেক পদ্ধতি রয়েছে। আমি স্পেসিফিক কোনো পদ্ধতির কথা বলতে চাই না, আমরা বলতে চাই যে সেই পদ্ধতিতেও সমান পরিমাণ ফলন, ইল্ড যেটাকে বলে, সেটা নিয়ে আসা সম্ভব হয়েছে। সেরকম রেকর্ডস এখন অ্যাভেলেবেল, হাতের কাছে আছে। তো সুতরাং সেই পদ্ধতিগুলোকে স্টেক হোল্ডার, সরকার, দেশের যারা মানে আছেন, তাদেরকেও আগায় আসতে হবে সেগুলো নিয়ে কাজ করার জন্য। কারণ কৃষি এটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের মানে অস্তিত্ব থাকবে না, সভ্যতা থাকবে না। করোনার সময় আমরা টিকে ছিলাম কিন্তু কৃষির কারণে এবং গার্মেন্টস প্রতিষ্ঠানের কারণে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, কৃষকদের পাশে থাকতে হবে, সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুভাবে। এখন একটু ডিফারেন্ট একটা টপিক, যেটা আমাদের আগামী পডকাস্টের স্লোগান প্রকৃত খাদ্য জীবন। তো প্রকৃতি নিয়ে আমরা কথা বললাম ভাই, খাদ্য নিয়ে একটু আলোকপাত করতে চাই আর কি। আমাদের দৈনন্দিন খাবারের একদম মেজর একটা অংশ আর কি। আমরা একদম মাছে ভাতে বাঙালি ছিলাম, এখন মনে হচ্ছে ভাই ফাস্ট ফুডে বাঙালি আর কি। এখন আমাদের নিত্যানৈতিক যে খাবারগুলো আমরা খাচ্ছি ভাই, একদম মেজর একটা পার্ট কন্ট্রিবিউট এখন করে গম থেকে তৈরি সমস্ত প্রসেস ফুডগুলো আর কি। গম নিয়ে যদি কিছু বলতেন, আমাদের সাথে তো গমই হয় না, 10 থেকে 15% ম্যাক্স। বাকিগুলো যদি কিছু বলতেন। এটা তো আসলে অনেক বড় একটা মানে কোশ্চেন, একটু ছোট করে বলেন আর কি। ছোট করে যদি বলতে হয়, দেখেন আপনিও জানেন আমাদের দেশীয় যে গম, দেশে যে চাষ হয়, এখনো আমাদের সেখানে উচ্চ ফলনশীল পর্যন্তই আছে, বা বিটি বা এগুলো আসে নাই, সেটাও যদি আমাদের চাহিদা, সেই চাহিদার 10 থেকে সর্বোচ্চ 12 বা 15 এর বাইরে না, তাহলে বাকি যে 85% এটা কোথা থেকে আসে? নিশ্চয়ই আমাদের চেরাক থেকে নিশ্চয়ই কেউ বের করে দিয়ে যায় না। তো এইটা আমাদের ব্রেনের মধ্যে নাই যে আমার কোনো দৈত্য এই গমগুলো নিয়ে দিয়ে যায় না, বরং আমাদের অনেক দৈত্য আছে যারা এগুলোকে ইম্পোর্ট করে। আমি এদেরকে দৈত্যই বললাম। কেন বললাম? যে আমাদের এই গমগুলো যেখান থেকে, যে সমস্ত দেশ থেকে ইম্পোর্ট হয়, সে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে যে গমগুলো উৎপাদন হয়, সেগুলো কি ওখানকার লোকাল ভ্যারাইটি, নাকি উচ্চ ফলনশীল, নাকি জিএমও? এখন যদি জিএমওর সংখ্যাটাই বেশি, কারণ ওইটা উচ্চ ফলনশীল, ওটাতে ওখানে কয়েকশো একর। আমাদের দেশে আমাদের কনসেপ্টটা হচ্ছে কি, কৃষি জমি এখান থেকে তাকালাম ওই পর্যন্ত দেখা যায় না, এত বড় সর্বোচ্চ জমি দেখেছি। ওরা ওখানে মানে কয়েকটা গ্রাম সহ 1000 একর নিয়ে এক একটা গম ক্ষেত। হ্যাঁ, তো সেটা তো মানুষের পক্ষে সেটা সম্ভব না। ওগুলো একটা সময় ওই মানে হারভেস্টার দিয়ে চাষাবাদ করতো, হারভেস্টার দিয়ে বপন করতো,
ওই হেলিকপ্টার দিয়ে বা প্লেন দিয়ে পেস্টিসাইড বিচার করতো। এখন এআই টেকনোলজির মাধ্যমে স্মার্ট এগ্রিকালচার বলতেছে, মাধ্যমে তারা ওই ড্রোনের মাধ্যমে তারা পরিচর্যা করছে। এইখানে যেটা হলো যে এখানে সমস্যাটা কোথায়, সেখান থেকে সমস্যাটা হচ্ছে একত হচ্ছে যে আমরা জানি না যেটা জিএমও কিনা। আমাদের দেশে জিএমও বলতে আমরা শুধু বিটি বেগুনটাকে 4টা ভ্যারিয়েন্ট করছে, এটার বাইরে তো আমাদের জানি না সরকারিভাবে তো বলছে না কিছু। হ্যাঁ, সরকার তো অ্যাপ্রুভ করেছে ওইটাকেই। তাহলে ওখান থেকে যেগুলো আসতেছে সেটার ভিতরে বিটি আছে কি নাই সেটা আমাদের তো জানতে হবে। আমরা ভোক্তা হিসেবে এটা তো আমাদের অধিকার, দেশে ভোক্তা অধিকার আছে, দেশে নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, সেখানে অনেক মানে মানুষজন কাজ করছে। তাই আমাদের তো এক্সপেকটেশন ভোক্তা হিসেবে, জনগণ আমাদের তো এটা দায়িত্ব জানতে হবে। হ্যাঁ, জিও কি ক্ষতি কি লাভ, এটার অনেক বড় একটা আলোচনা। এখানে আরো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেমন ধরেন এই গমগুলো হাজার হাজার একরের যে গম, এগুলো যখন হারভেস্ট হয়, তো এখানে ওদেরই রিপোর্টে আসে, ইউরোপিয়ান ওদেরই রিপোর্টে আসে যে 25 থেকে 30% যখন গমগুলো হারভেস্ট করে তখন ওগুলা মানে অপরিপক্ক থাকে, ম্যাচিউর হয় না। একসাথে সবগুলো গম কখনোই ম্যাচিউর হয় না, কখনো ধান একসাথে সবগুলো ধান ম্যাচিউর হয় না। এটা গ্রামের যে কোনো মানুষ গ্রামের ধান দেখলেও বুঝতে পারবে, ঠিক আছে। এইটাকে কি করে, মনে করেন ঘাস মারার বিষ, গ্লাইফোসেট, এগুলো স্প্রে করে এগুলোকে মানে স্টকে শুকায় ফেলা থেকে শুরু করে ওই গমটাকে শুকায় ফেলে, ম্যাচিউর করে ফেলে। সিরিয়াসলি আপনি এগুলো মানে এগুলো গোপন সিক্রেট না, ওপেন সিক্রেট। হ্যাঁ, আমি একটু বাংলা নিজে মিলিয়ে বললাম টু মেক ইট ক্লিয়ার অ্যান্ড লাউড। এটা বুঝতে হবে। আপনি গুগল করেন, আজকে গুগল করেন, ইউটিউব করেন, দেখেন যে হাউ দে আর হারভেস্টিং দেয়ার, মানে একরের পর একর জমিগুলো কিভাবে হারভেস্ট করতেছে। নট অনলি আপনি এই যে গম বলছেন, পালস, আমাদের যে ডাল, কত পার্সেন্ট ডাল আমাদের এখান থেকে লোকাল উৎপাদন থেকে আপনি মিটাচ্ছেন, সেটাও 15%-এর বেশি না। সেই ডালও তো আসতেছে, অ্যাঙ্কর ডাল, মসুর ডাল, এই ডাল সেই ডাল, যত ডাল কোথা থেকে আসে, এগুলো হারভেস্ট কিভাবে হয়, একরের পর হাজার হাজার একরের জমি কিভাবে হারভেস্ট হয়, আপনি দেখেন, গুগল করেন। এবং এইগুলো ইউরোপ আমেরিকাতে টেস্ট করা সম্ভব হয় না। একমাত্র কানাডার একজন পরিবেশ কর্মী আছে, একজন গবেষক আছে, টনি মিত্র, ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে কানাডার সরকারকে বিভিন্নভাবে মানে অনুরোধ করে, চাপ প্রয়োগ করে ওখানকার ওদের গম, ওদের ভুট্টা, ওদের পালসের ইনভেস্টিগেশন করছে এবং সেখানে গ্লাইফোসেট পাওয়া গেছে সেই খাদ্যের মধ্যে। অডিয়েন্সকে জন্য ভাই যে গ্লাইফোসেট আপনি একটু ক্ল্যারিফাই করতেন যে কতটুকু ক্ষতিকর একটু বলেন। হয় হিস্ট্রিটা বলে সহজ হবে। দেখেন, হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি অনেকে এটা বুঝতে পারে না, একটু টেকনিক্যাল টার্ম ভাই, একটু টেকনিক্যাল টার্ম। গ্লাইফোসেট হচ্ছে, আচ্ছা গ্লাইফোসেটটা উৎপত্তিটা থেকে বলেন। না, গ্লাইফোসেটটা একটু পরিচিতি করাই দেয়। হ্যাঁ, গ্লাইফোসেট বা ঘাস মারার বিষটা হচ্ছে গ্রামে যখন আপনি যান, দেখবেন আম বাগানে বা বিভিন্ন বাগানে দেখবেন ঘাসগুলো মানে শুকায়া লাল হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুকায় একদম, মানে আজকে ওইটা স্প্রে করে দিয়েছে, সকালে এরকম হয়ে যাচ্ছে, মানে সকালে করেছে বিকেলেই শুকায় গেছে, একদম মানে করকরা। এই জিনিসটাই ঠিক, এই প্রসেসটাই কিন্তু ওইখানেও ওইভাবেই কিন্তু গমের ক্ষেত্রেও অন্যান্য ফসলের ক্ষেত্রেও ওইভাবে তারা হারভেস্টের সময় এইটা করে। তখন যারা একদম ম্যাসিভ হারভেস্টারগুলো নামায় দেয়, ওরা হারভেস্ট করে একদিকে গম, একদিকে মানে স্ট্র, একদিকে বস্তা, ব্যাস এভাবে এক্সপোর্ট। কারণ এগুলো তো হাজার হাজার মাইল যায়, মানে মাসের পর মাস থাকে, এটা তো প্রিজারভেটিভের ব্যাপার আছে, লং টার্মের টিকাই তো বোকা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো মানে গ্লাইফোসেট বা এই যে হার্বিসাইড বা ঘাস মারার বিষ, এইটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আবিষ্কার হয়। এটা মূলত ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকা যখন ভিয়েতনাম যুদ্ধে করে, তখন মানে কোনোভাবেই ভিয়েতনামীদের সাথে পেরে উঠছিল না। তখন ওরা একটা অপারেশন লঞ্চ করে, অপারেশন অরেঞ্জ। হ্যাঁ, এই অপারেশন অরেঞ্জের উদ্দেশ্য হচ্ছে যে ওই ভিয়েতনামের জঙ্গলে লুকায়িত যে সমস্ত মানে গেরিলা যোদ্ধা, এদেরকে ফাইন্ড আউট করার জন্য ওরা ওই স্প্রেটা করার পরে পুরো জঙ্গল মুহূর্তের মধ্যে মানে পুরো ছাই হয়ে গেছে।
মানে শুকায় গেছে, আর কি। তখন কিন্তু ওরা আর জঙ্গল থেকে মানে হামলা করতে পারে নাই। এখন মানে ওইটা তো একটা স্টোরি, এখনো ভাই ওইখানকার বাচ্চা বলছি এখন আপনি আসেন বিহাইন্ড দ্য স্টোরিটা। আপনি যদি যে কোনো মানুষ, আমার এই পডকাস্টটা যারা শুনছেন, তাদের যদি কোনো কনসেপ্টে ধাক্কা লাগে, তাহলে জাস্ট আপনার হাতে মোবাইলটা বের করে অপারেশন অরেঞ্জ সার্চ দেন, দেখবেন ভিয়েতনাম যুদ্ধে তো আমেরিকা জয় হতে পারেন, তারা লেজ গুটায় পালায় আসছে। হ্যাঁ, সেই যুদ্ধের পরবর্তী সময়ে সেখানে যে সমস্ত ভিয়েতনামি বাচ্চা কাচ্চা, তারা মানে অটিস্টিক, প্রজন্মের পর প্রজন্ম ক্যান্সার আক্রান্ত এখনো পর্যন্ত। তো এইটার কাটা দিচ্ছে ভাই, কিছু ছবি দেখছি তো, ছবিগুলো হ্যাঁ আমি দেখছি। আমি বলবো আজকের পডকাস্ট যারা দেখবেন, প্রত্যেকটা মানুষ আপনারা ওই ছবিগুলো দেখবেন, কি করেছে সেখানে। মানে ভিয়েতনামিরা ভিন দেশের মানুষ হলেও, মানে ভিন জাতি হলো, ওরা তো মানুষ। তো ওখানে আরো অনেক অত্যাচার হয়েছে। আজকে যে ওই যে আমরা যেটা শুনি শয়তানের নিঃশ্বাস, এইরকম কিছু বিষ প্রয়োগ করা হইতো ওখানকার নারীদের প্রতি, তাদেরকে ব্যবহার করার জন্য বা তাদের মুখ থেকে সত্যিটা বের করার জন্য। মানে ওইটা ব্যবহার দিলে পারে, ওটা হলো লিকুইড ফর্মে ছিল, ওটা দিলে পারে তারা সব বলে দিত, কন্ট্রোল থাকতো না। যেটা আমরা এখন শুনি যে শয়তানের নিঃশ্বাস, সেটা পাউডার ফর্মে ছিঁড়ে দিলে সে সব কিছু, মানে যে চিড় আছে তার সব কন্ট্রোলে চলে যায়। তো গ্লাইফোসেটে ফিরে আসি। এটা যারা স্প্রে করেছে আমেরিকান সোলজার, আমেরিকান এয়ারফোর্স, সেই এয়ারফোর্সের এয়ার কার্গোর সাথে যারা সম্পৃক্ত ছিল, পাইপম্যান, তারা আমেরিকাতে ফেরার পরে তারা মারাত্মকভাবে আক্রান্ত হয়, অনেকে মারা যায়, অনেকে ক্যান্সার আক্রান্ত হয়, বহুর হিস্টোরি আছে, সেইগুলো আপনি পাবেন। এগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে পাবেন। তাহলে এই হিস্ট্রিটা থেকেই আপনি পাবেন যে হোয়াট ইজ গ্লাইফোসেট, হোয়াট ইজ দ্য মানে ব্ল্যাক সাইড অফ দ্য গ্লাইফোসেট। এর পরেও আপনি যদি দেখেন, মনসান্টো হচ্ছে এটার উদ্ভাবক, এটার প্যাটার্ন ছিল মনসান্টো 1990 পর্যন্ত প্যাটার্নটা ছিল ওদের, পরে প্যাটার্ন ওপেন হয়ে যাওয়ার পরে এই গ্লাইফোসেটের বাংলাদেশের একটা গবেষণায় দেখা গেছে, বিবিসির গবেষণায় দেখা গেছে যে 179টা কীটনাশক আমাদের দেশে, রাজেন্দ্রপুরের দিকে গেলে দেখবেন যে কীটনাশকের ফ্যাক্টরি, অনেক মানে কীটনাশকের ফ্যাক্টরি দিলে না মানুষ দ্রুত কোটিপতি হয়ে যায়, প্রচুর টাকা। আচ্ছা যাক, তো এই 179টা কীটনাশকের মধ্যে গ্লাইফোসেটের মানে রিয়েজেন্ট পাওয়া গেছে, মানে মাদার গ্লাইফোসেট। কি বলেন? মানে আপনি তো ঘাস মারার বিষটাকে আলাদা করে ফেলছেন, এটাকে আপনি মনে করছেন যে মানে এটাকে ভিলেন বানাচ্ছেন, বাট ভিলেন ইজ হিডেন। ভিলেন শুধু ওই একটা না, আরো অনেক আছে, সেগুলো নিয়েও কে কাজ করবে। আজকে গ্লাইফোসেটের আপনি এটা কি বা এটার ক্ষতিকর কি এটা যদি আমি বলতে যাই, আপনার কয়েকটা পডকাস্ট লাগবে। হ্যাঁ, শুধু সংক্ষেপে বলি, গ্লাইফোসেট হচ্ছে মানে এমন একটা জিনিস, এটা মূলত যখন ঘাসকে মারে তখন ঘাসের একটা সিকিমিটি প্রক্রিয়া আছে, এই সিকিমিটি প্রক্রিয়াটাকে ও বন্ধ করে দেয়, যে কারণে এই ঘাস মারা বিষটা ওই ঘাসটাকে মেরে ফেলে, আর ও আর জীবিত হতে পারে, মরে যায়। তো এইখানে মানে মনসান্টো যে ব্যাখ্যাটা দেয় যে এটা মানুষ সিকিমিটি প্রক্রিয়া ব্যবহার করে না, উদ্ভিদ সিকিমিটি প্রক্রিয়া ব্যবহার করে, যে কারণে মানুষের কোনো ক্ষতি হবে না। গ্লাইফোসেটের কোনো জীবাণু যদি খাদ্যের মাধ্যমেও আসে তাহলে এটা আসবে না। কিন্তু দেখেন, মানুষের মধ্যে আসবে না, তাহলে এই টনি মিত্র তার বইয়ের ভিতরে সুন্দরভাবে লিখছে, তার বইয়ের নাম হচ্ছে দ্য পয়জন ফুড অফ নর্থ আমেরিকা। এটা অ্যামাজনে পাওয়া যায়, যে কেউ চ্যালেঞ্জ করলে ভাই আপনি বইটার ভিতরে যান, আমার সব বক্তব্য বইয়ের ভিতরেই আছে, আপনি যান। টনি মিত্রকে আমি 2টা পডকাস্টে আমি ইন্টারভিউ করেছি, আমার পার্সোনাল পডকাস্টে, সেখানে টোটাল বিষয়গুলো ব্যাখ্যা করছে, হাউ দিস গ্লাইফোসেট ইজ ওয়ার্কিং, মানুষের শরীরের ভিতরে কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে মানে ভুল ব্যাখ্যাগুলো দিয়ে এটাকে চালানো হচ্ছে বাণিজ্যিকভাবে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, এটা এখন আবার হাত বদল হয়ে গেছে। মনসান্টো আমেরিকাতে, স্বয়ং আমেরিকাতেই 13,000-এর উপরে মামলা খাইছে,
এই 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 প্রক্রিয়ার কারণে, তাদের এই বিষক্রিয়ার কারণে, ক্যান্সার হওয়ার কারণে, তারা ব্যবহার করেছে তাদের ক্যান্সার হওয়ার কারণে। মনসুনতে কিছু দিয়েছে, হ্যাঁ, অনেক বেশি পরিমাণ মানে পজিশন ছিল, কয়েক লক্ষ ডলার তারা কিন্তু জরিমানা দিছে। দ্যাটস ওয়াই তারা এটাকে বিক্রি করে দিছে। আরেকজন কিনছে, রহিমের থেকে করিম কিনছে, কিনে এখন বাংলাদেশে রিভার্সে বিজনেস করতেছে। ঠিক আছে, তো সেটা আমার, তাদের নাম বলা আমার কাজ না। যে জিনিসটা হচ্ছে ক্ষতিকর সেটা হচ্ছে কাজ। এই সিকিমিটির প্রক্রিয়াটা নিয়ে যেটা বলছিলাম যে উদ্ভিদ কাজ করে, সিকিমিটির প্রক্রিয়াটা খুব সিম্পল, যে এটা মানে উদ্ভিদ মিনারেলসগুলো যেটা হচ্ছে শিকড়ের মাধ্যমে নেয়, ওই মিনারেলসগুলো কিন্তু মানে মাটির ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়া মনে করেন আয়রন, জিঙ্ক, কপার, এগুলো ওই ব্যাকটেরিয়া খাদ্যের মানে শিকড়কে খাদ্যের মতো রূপান্তর করে শিকড়কে দেয়। শিকড় ওখান থেকে মিনারেলসটা, মানে আপনি আয়রন পরে আছে, শিকড় কিন্তু খেতে পারবে না, সরষে খেতে পারবে না। হ্যাঁ, মানে এই কাজটাই শুধুমাত্র ওরা বলে যে উদ্ভিদ সিকিমিটির প্রক্রিয়ার মাধ্যমে চলে, মানুষ সিকিমিটি চলে না। কিন্তু মানুষের বডির ভিতরে কোটি 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 মাইক্রোবায়োমস, ব্যাকটেরিয়া বিদ্যমান। এই ব্যাকটেরিয়াগুলোই আপনার হচ্ছে শরীরটাকে চালায়। আপনার রোদে গেলেন, ভিটামিন ডি আপনার শরীরে প্রবেশ করে কিভাবে, মেলানিন কিভাবে আপনার এখানে যে স্কিনের নিচে যে সে নিয়ে যায়, আপনার মানে রক্তগুলোকে পরিচালনা করে, মানে খাদ্যকে হজম করে, খাদ্য থেকে পুষ্টি নিয়ে বিভিন্ন জায়গায় সে দিয়ে থাকে। তাহলে এই যে সিকিমিটির প্রক্রিয়া, ঠিক আছে, মানুষ সিকিমিটির প্রক্রিয়ার মাধ্যমে চলে না, কিন্তু মানুষের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু সিকিমিটির প্রক্রিয়া মাধ্যমে পরিচালিত হয়। তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো, গুড ব্যাকটেরিয়াগুলো যখন ধ্বংস হয়, তখন ধীরে ধীরে কিন্তু আপনি ইমিউন সিস্টেমটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ইমিউন সিস্টেম, আপনি এখন দেখবেন দোতলা তিনতলা বিল্ডিং এ হাইটে উঠলে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এইটা মানে এটা আমরা কতটুকু সচেতন হয় আপনার কাছে? মানে এই যে গম, আমরা নিজেদের কথা বাদ, বাচ্চাদেরকে যেভাবে খাওয়াচ্ছি, কেক থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে বিস্কিট, এটা তো আমাদের দোষ না। এটা তো আসলে যারা মানে সচেতন করার কথা, আমাদের দেশের মধ্যে যে সমস্ত কর্তৃপক্ষ আছে তারা এটাকে ডিক্লারেশন করবে। যারা এটাকে ইম্পোর্ট করে তাদের দায়িত্ব এটা ডিক্লারেশন করা, যেখানে জিও মাসিকিরা এখানে। আমার কাছে না এটা খুব অদ্ভুত কোশ্চেন লাগে আর কি। যেমন সাউথ কেরালাতে অনেক আগে দেখেছিল 2019 সালে, সাউথ কেরালাতে যেটা ছিল, এটা গবেষণা করে এখানে মায়ের দুধ খাওয়া নিষেধ করে দিচ্ছে। কেন? মায়ের দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে, মানে মায়ের এমন পরিমাণ অ্যান্টিবায়োটিক ইনটেক করছে, বাচ্চার দুধে চলে যাবে আর কি। তো বাচ্চারা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট কেন হচ্ছে, ডাক্তারের পরে দেখলো ঠিক আছে মায়ের দুধে অ্যান্টিবায়োটিক ছিল, পরে মায়ের দুধ খাওয়া নষ্ট বন্ধ করে দিচ্ছে আর কি। আমার কোশ্চেন হবে যে বাচ্চাটা, আমার বাসায় একটা বাচ্চা আছে 2 বছর 2.5 বছর বয়স, ও তো ব্রেড বিস্কিট খেতে চাইবে, আমি যে ওর মুখে খাবারটা দিচ্ছি, এই খাবারটা জন্য কতটুকু নিরাপদ, এটুকু যাচাই করা কি বাবা হিসেবে আমার দায়িত্ব ছিল না? ওর তো আসলে কোনো দোষ নেই। অবশ্যই দায়িত্ব এটা আপনার। সেদিক থেকে আমরা কতটুকু আসলে কাজ করছি আপনার কাছে? এখন এখানে তো আমাদের তো একটু কিছু, মানে এখন যদি ফিলোসফিক্যাল পর্যায়ে যাই, আপনি সব দোষ আরেকজনের ঘাড়ে দিয়ে দিতে পারবেন, এটা আমাদের একটা কালচার, সংস্কৃতি। কিন্তু খাদ্যপাপ বলে একটা শব্দ আছে, অর্থাৎ আপনার দায়িত্ব হচ্ছে আপনি যে খাদ্যটা খান আপনি উৎপাদন করবেন। কয়টা মানুষ তার খাদ্য সে উৎপাদন করতেছে, কেন উৎপাদন করবে না? খাদ্য উৎপাদন তাকে করতে হবে। আপনি ঢাকার শহরে দেখেন অনেক মানুষ ছাদ বাগান করতেছে, ছাদ বাগানে সে একটু হলেও সবজি উৎপাদন করতেছে, মরিচ করতেছে, মানে সে তার সাধ্যের মধ্যে করতেছে। কিন্তু অনেকে কিন্তু সেটাকে করছে না, কিছুই করছে না। এটা কিন্তু এক ধরনের পাপ। আপনার খাদ্য, আপনাকে কিছুটা হইলেও তো সেটা আপনার সেখানে সম্পৃক্ত থাকতে হবে। আপনার নিজের খাদ্য নিজে উৎপাদন করেন বা কাউকে দিয়ে করান, কোনো কিছু ব্যাপার তো আছে। হ্যাঁ, এখানে সব কিছু পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশে একটা সরকার রয়েছে, একটা বডি রয়েছে, তারা এগুলো দেখবে। এবং যাদের দেখার দায়িত্ব, তারা যদি টিনের চশমা চোখে দিয়ে তারা যদি ঘুমায় থাকে, তাহলে তো কিছু বলার নাই। হ্যাঁ, এখন এখানে দেখতে হবে যারা এগুলো ইম্পোর্ট করতেছে তাদের রেসপন্সিবিলিটির মধ্যে এটা পড়ে কিনা, তাদের এটা ডিক্লারেশন দেওয়ার তাদের রেসপন্সিবিলিটি পড়ে কিনা। পড়লে তাদেরকে সেটা বাধ্য করতে হবে, তারা এটা ডিক্লারেশনটা করবে। আমাদের দেশের অনেক মানে স্পাইস আমরা জানি না যে এরকম অনেক দেশে গিয়ে তাদেরকে পুরো ফেরত নিয়ে আসতে হয়েছে না। কেন হয়েছে? হেভি মেটাল ছিল। তাহলে তারা যদি পারে, আমাদের দেশ কেন পারবে না? আমাদেরকে সেই জায়গায় যাইতে হবে। এখন আমাদের জনতা, ছাত্র জনতা এখন একটা জায়গায় আসছে, একটা অন্তর্বর্তী সরকার আসছে, সেখানে আমাদের অনেক পরিবেশ কর্মী আছে। আমাদের যে রেজন আপা, সেই পরিবেশ নিয়ে, খাদ্য নিয়ে
আমাদের যে ফরিদা আক্তার আপা আছে, সে অভিনয়ের দীর্ঘদিন অভিনয় নিয়ে কাজ করছে, সে এই মাঠে ঘাটে এগুলো নিয়ে কাজ করছে। তাদের উচিত এমন কিছু একটা করা, তাদের কাছে আমরা সেই দাবি জানাতেই পারি, যেমন কোনো একটা পলিসি তৈরি করা যেটা হচ্ছে আমাদের মানে আপনি মুখ্য খাদ্য কি না হয়, গম থেকে, আটা থেকে, ময়দা থেকে কি না হয়, আপনি কি খাবেন? আপনি চানাচুর খাবেন, রুটি খাবেন, আপনি পাউরুটি খাবেন, আপনি বিস্কিট খাবেন, কি খাবেন? সবকিছুর ভিতরেই তো আপনার গম, সবকিছুর ভিতরেই তো গম থাকবে, আপনার ডাল থাকবে। ডাল গম ছাড়া কোন খাদ্যটা আছে? তাহলে আপনি যদি সেই খাদ্যটা কনফার্ম না করেন, তাহলে তো আপনি ওই যে মোড়ে মোড়ে হাসপাতাল হচ্ছে, মোড়ে মোড়ে ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, লাখ লাখ লোক মানে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এই গল্প দিয়ে তো লাভ নাই। আপনি যদি কিছু দায়িত্ব যদি সরকার না নেয়, তাহলে তো জনগণের আসলে এখানে সব দায়িত্ব জনগণ নিতে পারবে না। হ্যাঁ, অনেক ভালো লাগলো কথা বলে। আমারও ভালো লাগলো কথা। আসলে আরো অনেক বড় গল্প আছে, এগুলো হয়তো অন্য কোনো হ্যাঁ, আজকে মাত্র শুরু, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক উদ্দেশ্যে শেষ কথা বলতে চাই, আজকের এই পডকাস্ট থেকে যদি এতটুকু অনুপ্রেরণা আপনার পেয়ে থাকেন, আপনার খাবার নিয়ে যে লোকগুলো কাজ করছে সেই কৃষকদের পাশে দাঁড়াবেন, আর আপনার সন্তানের মুখে খাবারটা দেওয়ার আগে এতটুকু চিন্তা করবেন খাবারটার জন্য নিরাপদ কিনা। এতটুকু আবেদন রেখে আজকে পডকাস্ট আমরা এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো পডকাস্ট। আসসালামু আলাইকুম।